আমাদের হাউসে আমাদের বোনেরা এসছেন কি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই, সবাই মেধাবী, দুজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝান না তো কারা আপনারা। আজকে আমাদেরকে যেসব বলা হয় যে হিজাব পরে এটা করা যাবে না, সেটা করা যাবে না, বা হিজাব যারা পরে এগুলো তাদের কাজ না, যারা হিজাব পরবে তারা ঘরে থাকবে, যদি তুমি সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতিতে অবদান রাখতে চাও, তোমার মাথার উপরে যে কাপড়টা দেয়া আছে এটা তার সাথে মানানসই নয়। আমরা যখন এই উদাহরণগুলো দেখি তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আমাদেরকে এতদিন একটা খণ্ডিত চিত্র তুলে ধরা হয়েছে। তারা বিগত 200 বছরের কিছু নারীর উদাহরণ সামনে এনে বলতে চান যে নারীরা যদি হিজাব না খুলে ফেলে তাহলে তাদের পক্ষে সামনে এগিয়ে আসা সম্ভব না, তারা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারবেন না। অথচ 200 বছর তো পৃথিবীর ইতিহাস না। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, যেটা কিছুক্ষণ আগে বললাম, যে সময়ে এই তথাকথিত সভ্যতার ধ্বজাধারীরা নারীদেরকে মানুষ মনে করতো না, নারীদেরকে তারা মানুষ হিসেবেই গণ্য করতো না, সেই সময়কার নারীরা যারা হিজাবি নেকাবি ছিলেন, এই নারীরা সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, জীবনের সমস্ত ক্ষেত্রে, দুনিয়ার সমস্ত ক্ষেত্রে অবদান রেখে গেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মাঝে কোনো হীনম্মন্যতা নেই। আমরা তাদের উত্তরসূরি, যাদের হাত ধরে আজকের এই যে শিক্ষা ব্যবস্থা এটার উন্মেষ ঘটেছিল। আমরা সেই সব নারীর উত্তরাধিকারী যাদের হাত ধরে জ্ঞান বিজ্ঞানের উন্মেষ ঘটেছিল। আমরা সেই সব নারীর উত্তরাধিকারী যাদের হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধানের বাইরে গিয়ে শাসন করতে থাকলো। তখন তাদেরকে সঠিক পথে আনার জন্য যে রাজনৈতিক আন্দোলন হয়েছে, সেখানে যারা নেতৃত্ব দিয়েছেন, আমরা সেই সব নারীর উত্তরসূরি। আমাদের জন্য হিজাব আমাদের স্বাধীনতার চিহ্ন, আমাদের গর্বের চিহ্ন। এটাকে নিয়ে আন্ডারএস্টিমেট কেউ করবে, আর করলেই আমরা বিভ্রান্ত হয়ে যাব, সেই দিন ইনশাল্লাহ চলে গিয়েছে। ইনশাল্লাহ বাংলার মাটিতে এরকম দিন আর কখনোই ফিরে আসবে না। আমি সবাইকে আহ্বান জানাবো, নিজের জায়গায় আমরা যেন নিজেরা আত্মসচেতন হই। আমাকে কেউ এসে বলবে যে আমি কেন হিজাব পরি, আর অমনি আমি সেটা নিয়ে মুষড়ে পড়বো, মন খারাপ করে ফেলবো, আমরা যেন এতটা দুর্বল না হই। আমরা কাদের উত্তরসূরি, আমরা কিসের ধারক বাহক, সেই ব্যাপারে আমরা নিজেরা ইনশাল্লাহ সচেতন হব, এবং গর্বের সাথে ইনশাল্লাহ আমরা আমাদের এই পরিচয়কে ধারণ করব। একটা সময় ছিল আমাদেরকে শেখানো হতো, আমাদেরকে বলা হতো যারা হিজাব পরে এরা হচ্ছে মানধাত্তা আমলে বসবাস করে, যারা হিজাব পরে এরা ব্যাকডেটেড, এদেরকে দিয়ে দুনিয়ার কোনো উপকার হয় না, এরা দুনিয়াতে সভ্যতায়, জ্ঞান বিজ্ঞানে অবদান রাখার যোগ্যতা রাখে না। এমন একটা দৃশ্যপট আমাদের সামনে শত শত বছর ধরে তৈরি করা হয়েছে। এমনকি আমরা যখন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে এসেছি হিজাব পরে, নেকাব পরে, এমন কথাও বলা হয়েছে যে হিজাব পরো, তুমি ভার্সিটিতে কেন এসেছো, তুমি মাদ্রাসায় পড়তে যাও। অথচ এই যে আধুনিক বিশ্ববিদ্যালয় সিস্টেম, এই আধুনিক বিশ্ববিদ্যালয় সিস্টেমের শুরুটা কোথায় ছিল? বিশ্বের বর্তমানে সবচাইতে প্রাচীন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত আছে এটা মরক্কোর আল কারউইন। এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফাতিমা আল ফিহরিয়া নামক একজন নারী। এবং এটা আলাদা করে বলে দেওয়ার কোনো দরকার মনে হয় নেই যে তিনি একজন হিজাবি নারী ছিলেন। আজকে এই যে আমরা যে ভার্সিটি কালচার দেখতে পাচ্ছি, পড়াশোনার এই যে সিস্টেম দেখতে পাচ্ছি, এটা ডেভেলপ হয়েছে আমার মতো, আমাদের মতো, আপনাদের মতন হিজাবি নারীদের হাত ধরে। অথচ আমাদেরকে বলা হয়েছে, আমাদেরকে শেখানো হয়েছে যে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি না, আমরা এই যুগে চলার উপযুক্ত না। এমনভাবে শেখানো হয়েছে যে যে হিজাব পরে সে হচ্ছে পুরুষতন্ত্রের বা ধর্মতন্ত্রের চাপিয়ে দেওয়া একটা পরাধীনতার শেকল তার মাথার মধ্যে চাপিয়ে নিয়েছে। এটা একটা লজ্জার বিষয়, এটা একটা পশ্চাৎপদতার বিষয়। এই যে বয়ানগুলো, এগুলো যেসব দেশ থেকে, যেসব মানুষের কাছ থেকে আমাদের দেশে ইম্পোর্ট করা হয়েছিল,
সেসব দেশে যখন নারীদেরকে উইচ ডেকে আগুনে পুড়িয়ে মারা হতো, সেই সময় আমাদের মতন হিজাবি নারীদের অবস্থান কি ছিল? আমরা যদি মুসলিম স্বর্ণালী যুগের দিকে তাকাই, মহিলা সাহাবীদের মধ্যে নারী চিকিৎসক ছিলেন, তাদের ভ্রাম্যমান হসপিটাল ছিল, আমরা এরকম অনেক উদাহরণ পাব। এছাড়াও তাদের মধ্যে ওই সময়কার আরবি ভাষায় শ্রেষ্ঠ কবি ছিলেন একজন নারী। ওই সময়ে আইনজ্ঞ ছিলেন নারীদের মধ্য থেকে অনেকেই। হাদিস শাস্ত্রে নারীদের থেকে অবদান রেখে গেছেন অনেকেই। কোরআনের যে কপি, যেটা থেকে পরবর্তীতে আরও কপি করা হয়েছে, সেই কপিও তো একজন নারীর কাছেই সংরক্ষিত ছিল, তাই না? হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। কোন সময়ে? যখন ইউরোপে মেয়েদেরকে ডাইনি ডেকে পুড়িয়ে মারা হয়, আর আজকে তারা এসে আমাদেরকে শেখাতে চায় যে কোনটা সভ্যতা, কোনটা পশ্চাৎপদতা। আমরা এরকম অনেক উদাহরণ দিতে পারবো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে মার্কেট অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব ছিল শিফা বিনতে আব্দুল্লাহ নামক একজন মহিলার উপরে। বলার অপেক্ষা রাখে না, তিনি হিজাবি ছিলেন। এবং আমরা দেখতে পাই যে এখানে উদাহরণ দিতে গেলে আসলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আমার উদাহরণ দেওয়া শেষ হবে না। আমি অল্প কয়েকটা বলি। আয়েশা বিনতে তালহা, যিনি তাবেঈদের যুগে এক্সিস্ট করতেন, তিনি কবিতা সাহিত্য ছাড়াও জ্যোতিষশাস্ত্র, নভমণ্ডলের যে তারকাপুঞ্জি, এগুলোর ব্যাপারে গভীর জ্ঞান রাখতেন। অনেক বিজ্ঞানীরা তাকে কোট করেছেন, তার জ্ঞানের উপর ভিত্তি করে কাজ করেছেন। মিশরে এবং দামেস্কের প্রভাবশালী রাজনৈতিক একজন ব্যক্তি ছিলেন, যিনি ওই সময়কার এই দেশগুলোতে আইন প্রণয়নে ভূমিকা রেখেছিলেন। তার নাম ছিল ফাতিমা বিনতে আব্বাস। আরবি ব্যাকরণ শাস্ত্র যদি দেখা হয়, প্রচুর নারীর উদাহরণ পাওয়া যায় যারা ব্যাকরণ শাস্ত্রের পণ্ডিত ছিলেন। আজকাল ইদানিং আমরা দেখি যে, কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে কিছু নারী তাদের রাজনৈতিক অধিকার চর্চা করছিলেন, তারা তাদের দলের প্রচারণা চালাচ্ছিলেন। সেখানে গিয়ে বলা হচ্ছে যে এই যে আপনারা বের হয়ে আসছেন, এগুলা কি ইসলামে আছে? আপনারা ইসলামের নামে ভণ্ডামি করেন। হিজাব পরিহিত কিছু নারী তাদের রাজনৈতিক অধিকার চর্চা করছে দেখে বলা হচ্ছে যে এসব ইসলামে নাই। অথচ আমরা যদি দেখি যে, আমরা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার নাম সবাই জানি। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। যখন হাজ্জাজ বিন ইউসুফের অপশাসন চলে, সেই সময় তিনি খুবই ভূমিকা রেখেছিলেন। তার ছেলে আবদুল্লাহ ইবনু জুবাইরের পাশাপাশি, আবদুল্লাহ ইবনু জুবাইর তখন ময়দানে যুদ্ধ করেছেন, আর তিনি মানুষকে সঠিক কথা বোঝানোর জন্য, অনেক বয়স্ক ছিলেন, চোখ অন্ধ হয়ে গিয়েছিল, তিনি তখনও ভূমিকা রেখেছেন। এবং কারবালার যে কারবালার ম্যাসাকারের পরে দেখা গেল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের ছেলেদেরকে শহীদ করে ফেলা হয়েছে। তখন এই সময়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বিরোধী যেই চিন্তাধারাগুলো ছিল, তাদের দায়িত্ব নেন, তাদের অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছিলেন জাইনাব বিনতে আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি, এবং ওই সময়কার প্রেক্ষাপটে যিনি ছিলেন সবচাইতে প্রভাবশালী রাজনীতিক।